রামায়ণী ফল্গুধারার সপ্তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা আজকের আলোচনা আরম্ভ করছি। আজকের বিষয় অযোধ্যা তস্য মন্ত্রীণাম। অযোধ্যা এবং অযোধ্যার মন্ত্রীবর্গকে নিয়ে আমাদের আজকের মূল আলোচনা। গত আলোচনায় আমরা শুনেছি নাভাগ পুত্র নাভাগী তার কথা। এই নাভাগীর সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে তিনি এতটাই ক্ষমতাবান, এতটাই শক্তিমান এবং তিনি এতটাই গুণবান যে তার ক্ষমতায়, গুণে, বীর্যে এবং ভক্তিতে তিনি সমগ্র জনমানুষের হৃদয় জয় করেছিলেন। তার কেবলমাত্র যে তিনি বিশাল রাজ্য পরিচালনা করতেন তা নয়, তিনি বহু বিরাট বিরাট কর্ম সাধনও করতেন। এই কর্মগুলোকেই বলা হতো যজ্ঞ কর্ম। সেই জন্য বলা হয়েছে মহারাজের মতো, মহারাজ অম্বরীশের মতন এত বড় রাজা, এত বড় কর্মবীর, এত বড় যুদ্ধবীর, পরাক্রান্ত রাজা সেকালে আর কেউ ছিলেন না, আগেও কেউ ছিলেন না, পরেও কেউ হবেন না। এটাই হচ্ছে তার মতন কেউ যজ্ঞ আগে কেউ করেনি, তারপরেও কেউ এত বড় যজ্ঞ করবে না, এই কথারই তাৎপর্য। আজকে আমরা চলে আসছি এই অযোধ্যার কথায়। লবকুশ এই সমস্ত বড় বড় শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষদেরকে স্মরণ করেই সরাসরি চলে এসছেন অযোধ্যার ইতিবৃত্তে। আরম্ভেই বলছেন সাগরান্তা মহিজেসা আসিদীর্যার্জিতা কিল আমন পূর্ণ কীর্তনং রাগামিত তেজসম। এই যে ইক্ষ্বাকু বংশের রাজাদের কথা বলছেন, তাদের পুণ্যকীর্তি, তাদের রাজত্ব সমুদ্র পর্যন্ত বিস্তৃত ছিল। এই সমুদ্র পর্যন্ত বিস্তৃত বলতে গেলে আমাদের বুঝতে হবে উত্তর ভারত থেকে আরম্ভ করে এই বঙ্গোপসাগর, এই যেখানে গঙ্গা এসে সমুদ্রে মিশেছে, এই পর্যন্ত বিস্তৃত ছিল। এবং তার সেটির কথা এখানে খুব পরিষ্কার বলা হয়েছে, তা আমরা বুঝতে পারি ঠিক তার পরের কথা, পরের লাইনে, পরের শ্লোকেই সেটি বলা হয়েছে। সাগর পূর্বজো যে সংসাগর ইয়েন খানিতা। অর্থাৎ রামচন্দ্রের পূর্বপুরুষেরা ছিলেন, পূর্বপুরুষ ছিলেন সগর। তিনি সমুদ্র খনন করেছিলেন এবং তার 60,000 পুত্র তাকে যুদ্ধযাত্রায় অনুসরণ করত। আমরা সগরের কথা, তার 60,000 পুত্রের রহস্য এবং সগর খনন ইত্যাদি প্রত্যেকটি শব্দ নিয়ে এই পর্বে নয়, পরে আলোচনায় আসব, কারণ এই কথাটি বিস্তৃতভাবে পরে উল্লেখ করা হয়েছে, সেখানেই আমরা বিস্তৃতভাবে এর আলোচনা করব। আজকে আমরা অযোধ্যার কথা শুনব। অযোধ্যার কথাই বলছেন কৌশল নাম মুদিত স্মিত জনপদ মহান নিবিষ্ট সরয়ু তীরে পশু ধান ধন্য ধন वर्धिना। निविष्ट सरयू तीरे पशु धान्य धन रिद्धि नाम।
এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। কোশল দেশ, দেশের নাম হচ্ছে কোশল। সেই দেশ কেমন? সেই দেশ না, সেই কৌশল, সেই দেশ, সে সমস্ত হৃষ্ট জনপূর্ণ, অর্থাৎ সেখানকার জনবাসীরা সবাই সুখী, আনন্দিত, সমৃদ্ধ এবং বিস্তীর্ণ সেই দেশ। সেই দেশটি কোথায়? না সরয়ূ নদীর তটভূমি, সরয়ূ নদীর তীরে অবস্থিত। এবং সেই দেশ পশু অর্থাৎ গোধন, ধান্য এবং অন্যান্য সম্পদে পরিপুষ্ট, আকীর্ণ। সেই সময়ের সম্পদ বলতে বোঝা হতো গোধন, তারপরে আসতো ধান এবং অন্যান্য সম্পদ। এই সমস্ত সম্পদে এই দেশ সমৃদ্ধ। সেই দেশের রাজধানী বা প্রধান নগরীর কথা এবার বলছি। অযোধ্যা নাম তত্রাসন্ন নগরী লোক বিশ্রুতা মনুন মানবেন্দ্র পুরৈব পরিনির্মিতা। বলছি এই দেশে জগৎ প্রসিদ্ধ অযোধ্যা নামে নগরী। এই নগরী মনু কর্তৃক নির্মিত। ঠিক মনুর পরিকল্পনা আমরা জানি তথ্য থেকে, মহামতি মনুর পরিকল্পনা এবং তার পুত্র ইক্ষ্বাকু এই অযোধ্যায় তাদের রাজধানী স্থাপন করে। সেই থেকে, সেই ইক্ষ্বাকু থেকে, এবং ইক্ষ্বাকু যেহেতু মনুর পুত্র, সুতরাং এখানে ওই অযোধ্যা নগরী এবং ইক্ষ্বাকু এবং মনু এখানে সমার্থক হয়ে আছে। বলছে সেই মনুর সময় থেকে ইক্ষ্বাকু প্রতিষ্ঠিত এই নগরী এই সূর্য বংশীয়দের রাজধানী। পরবর্তী সময় বিভিন্ন প্রসিদ্ধ ইক্ষ্বাকু বংশীয় বীর রাজাদের হাতে এই নগরী সমৃদ্ধ হয়ে উঠেছে। কিন্তু এই নগরী থেকে আমরা লক্ষ্য করব শ্রীরামচন্দ্র বা তারপরেও তাদের রাজধানী এই অযোধ্যা নগরীতেই ছিল, কোথাও এখান থেকে সরানো হয়। সুতরাং এই অযোধ্যা নগরী অত্যন্ত প্রাচীন। এরপরে আমরা দেখব এই অযোধ্যা নগরীর বর্ণনা হয়েছে, কেমন সেই নগরী। আর এখানে আমরা লক্ষ্য করছি লবকুশ বাল্মীকির রচনায়, রামায়ণে এই জায়গাটা আমাদের সবিশেষভাবে লক্ষ্য করা। কি আমরা ধাপে ধাপে যেভাবে বাল্মীকির রচনা এগোচ্ছে, আমরাও ঠিক সেইভাবে এগোচ্ছি। এখানে লক্ষ্য করুন, প্রথমে কি বলা হলো, আমরা এই 6টি পর্ব ধরে মূলত শুনলাম সেই সময়কার বিখ্যাত নৃপতিদের কথা, তাদের পরিচয়, তাদের গুণাবলী, কেমন তারা ছিলেন। অর্থাৎ আমরা জেনেছি তারা যেমন পরাক্রমী, তেমনি তারা এক একজন ব্রহ্মর্ষি, একাধারে তারা বিখ্যাত নৃপতি এবং অন্যদিকে তারা ব্রহ্মজ্ঞ। এরকম সমস্ত বড় বড় নৃপতিদেরকে আমরা এই ইক্ষ্বাকু বংশে পাচ্ছি। এরপরে আরেকটি কথা আমরা শুনেছি, সেটি হচ্ছে এই যে এই প্রত্যেক নৃপতি ছিলেন পরম শক্তিমান এবং এই কৌশল রাজ্য তথা অযোধ্যা নগরী অত্যন্ত সমৃদ্ধ, শক্তিশালী। এই অযোধ্যা শব্দটিকে আপনারা একটু লক্ষ্য করুন। অযোধ্যা শব্দের অর্থ হচ্ছে অযোধ্য। অযোধ্য থেকে অযোধ্যা শব্দটি এসেছে। অযোধ্য মানে যার বিরুদ্ধে যুদ্ধ করা যায় না। অর্থাৎ এই নগরী এমন ভাবে নির্মিত যার বিরুদ্ধে শত্রুরা কখনোই আক্রমণ করতে সাহস পায় না, অর্থাৎ যার বিরুদ্ধে যুদ্ধ করা যায় না, এমনই পরিকল্পিত, সুরক্ষিত এই নগরী। তার কথা প্রথমেই বলছেন
বাল্মীকি। প্রথমেই রাজাদের কথা একটু বলে দশরথের কথা আসছে। দশরথের কথা দু চারটি দশরথের কথা বলেই অযোধ্যা নগরীর বর্ণনায় চলে গেছে। আর ঠিক অযোধ্যা নগরীর বর্ণনা করেই অযোধ্যা নগরীর কিছু বিশেষণ তুলে দিয়ে তারপরে আমরা লক্ষ্য করব সেখানে মহারাজ দশরথের অমাত্যদের কথা বলা হচ্ছে তাদের মন্ত্রী পরিষদের কথা। এর তাৎপর্য কি? দশরথের কথা খুব একটা বলা হলো না এখানে, কিন্তু বিস্তৃতভাবে বলা হলো অযোধ্যা নগরীর কথা, এবং এক সম্পূর্ণ একটি পরিচ্ছদে বলা হলো তার অর্থাৎ মহারাজ দশরথের অমাত্যদের মন্ত্রী পরিষদের কথা। এর তাৎপর্যটা কি এটাও আমাদেরকে বুঝতে হবে। এই পর্বটা ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব, আপনারা একটু ধৈর্য নিয়ে শুনুন। এখানে মহারাজ দশরথের কথা বলছেন, বলতে গিয়ে সেই রাজার গুণের কথা বলছেন। মহারাজ দশরথের যে রাজকীয় গুণের কথা বলা হয়েছে সেই সমস্ত গুণের কথা আমরা পরবর্তী সময়ে মনুস্মৃতির মধ্যেও পাই, একই কথা পাই। যেহেতু মনু ইক্ষ্বাকু বংশের পূর্বপুরুষ, তিনি যে সমস্ত রাজকীয় একজন রাজার যা গুণ, আদর্শ রাজার যা গুণ হওয়া উচিত, সেই সমস্ত গুণাবলীকে তিনি তার ধর্মশাস্ত্রে যেমনভাবে লিপিবদ্ধ করে গেছেন, আমরা দেখছি ইক্ষ্বাকু বংশীয় প্রত্যেকজন রাজা, বিশেষ করে দশরথের কথা বলবার সময় সেই গুণাবলীর রাজার সেই গুণাবলীর কথাই বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে রাজা দেশ শাসন করবেন, প্রজা শাসন করবেন পিতার মতন। তারপরে সেখানে বলা হচ্ছে তিনি যতই বংশানুক্রমিকভাবে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হন না কেন, তার কতগুলো সহজাত গুণ থাকা আবশ্যক। সেই গুণগুলো কি? তার মধ্যে সবচাইতে প্রধান গুণ হলো তার বংশ, কোন বংশে সে জন্মেছে, এটি বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ বংশানুক্রমিকভাবে কিছু গুণ সেই মানুষটি স্বাভাবিকভাবেই জন্মসূত্রে আদায় করে, জন্মসূত্রে তার মধ্যে থাকে। এই জন্য বংশ খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই বলছেন তার বংশ। তারপরে দ্বিতীয় যে গুণটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে বিপদে এবং আপদে তিনি হবেন ধৈর্যশালী। তারপরে ধার্মিক, সত্যবাদী, কথায় এবং কাজে একরকম, অবিসংবাদক বলা হয়েছে। কথায় এবং কাজে কোনো ফারাক থাকবে না, এবং তিনি সবসময় অন্যের উপকার বিস্মৃত হবেন না, স্মরণে রাখবেন। খুব বড় গুণ এটা। তারপরে তিনি হবেন দাতা, সদা উৎসাহী, সদোৎসাহী, সমস্ত কর্মে রাজা খুব উৎসাহী হবে। এই উৎসাহ গুণ একজন রাজার সর্বশ্রেষ্ঠ গুণ। তারপরে হবেন তিনি অনলস, অদীর্ঘসূত্রী। তারপরে তিনি নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার থাকবে, স্বাভাবিক ক্ষমতা, অন্যকে নিয়ন্ত্রণ করবার এক স্বাভাবিক ক্ষমতা রাজার থাকতে হবে। তার থাকবে দৃঢ়তা, তার স্বভাবের মধ্যে থাকবে দৃঢ়তা, এবং তিনি হবেন বিনয়ী, বিনয়কাম। বিনয়কাম মানে শিক্ষা অভিলাষী, অর্থাৎ তিনি সমস্ত ঘটনার মধ্যে থেকে, সমস্ত পরিস্থিতির মধ্যে থেকে, সবার কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করবেন। সবসময় তিনি তার
মনটি থাকবে গ্রহণ করার মতো, শিক্ষা নেওয়া, প্রত্যেকটা পরিস্থিতি থেকে, প্রত্যেকটি ঘটনা থেকে, প্রত্যেকটি মানুষের কাছ থেকে তিনি শিক্ষা নেবেন। এটি হচ্ছে বিনয় শব্দের অর্থ। তার প্রজ্ঞাগুণের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ তিনি শুশ্রূষা হচ্ছে তার প্রধান গুণ, অর্থাৎ অন্যদের কাছ থেকে শোনার ইচ্ছে। আমি সব জানি এই ভাবনা, শোনার ইচ্ছে, জানার ইচ্ছে, যা শুনলেন সেটিকে পরিষ্কারভাবে গ্রহণ করবার, তার অর্থবোধ উপলব্ধি করার ক্ষমতা তার থাকতে হবে। তারপরে হচ্ছেন যা শুনলেন, যা উপলব্ধি করলেন, সেটা ধারণ করবার, ধরে রাখার ক্ষমতা তার হবে, তা যেন ভুলে না যান। এবং তার বিশেষ বিশেষ বিষয়ে তার উৎপত্তি থাকতে হবে, যেমন বিষয়ের জ্ঞান, অর্থশাস্ত্রের জ্ঞান, ধর্মশাস্ত্রের জ্ঞান। ধর্মশাস্ত্র বলতে এখানে আইন, সামাজিক আইন, দেশের আইন, অন্যান্য আইন, আইন সম্পর্কে তার পরিষ্কার ধারণা থাকতে হবে। অর্থ ব্যাপারে তার পরিষ্কার জ্ঞান থাকতে হবে, অর্থবিদ হবেন তিনি, ধর্মবিদ, অর্থবিদ। তার সঙ্গে তার তর্ক শক্তি থাকতে হবে, লজিক্যাল সেন্স, এবং তার এমন একটি গুণ থাকবে, সেই গুণটি এত গুরুত্বপূর্ণ, সেটিকে বলা হচ্ছে অপোহ, অর্থাৎ দোষ, যা কিছু দোষণীয় জিনিস তাকে তিনি তর্ক ও যুক্তির সাহায্যে তাকে পরিত্যাগ করবেন, এবং গুণগুলিকে তিনি সেই তর্ক যুক্তির সাহায্যে গ্রহণ করবেন। অর্থাৎ তার সামনে যা আসবে তর্কের মাধ্যমে, লজিক্যালি এবং যুক্তি দিয়ে সেই জিনিসগুলোকে তিনি গ্রহণ অথবা বর্জন করবেন। এটি হচ্ছে তার বড় গুণ। তার উৎসাহ গুণের কথা আমরা বলেছি। এই উৎসাহ গুণের মধ্যে থাকবে তার শৌর্য। বারবার এই রাজাদের পরাক্রমের কথা, শৌর্যের কথা বলা হচ্ছে, এটি তার উৎসাহ গুণ। কোনো অন্যায় তিনি সহ্য করবেন না, অমর্ষ, এই কথাটিও বলা হয়েছে। তিনি কখনো অন্যায় সহ্য করবেন না, তিনি সর্বদা ক্ষমাশীল হবেন, কিন্তু অন্যায়ের প্রতি তিনি হবেন অমর্ষ, সেখানে তিনি ক্ষমাহীন। এবং তার মধ্যে থাকবে এক দ্রুততা, দীর্ঘসূত্রিতা নয়, দ্রুততা, শীঘ্রতা আর নিপুণতা। সমস্ত বিষয়ে নিপুণ হবেন তিনি, দক্ষতা তার থাকতে হবে। আর কি থাকতে হবে, বা আর কি গুণের কথা এখানে বলা হয়েছে মহারাজ দশরথকে লক্ষ্য করে? এটি সমস্ত রাজাদের গুণের কথাই কিন্তু বলা হচ্ছে। বলা হচ্ছে তার বাগ্মিতা, বাগ্মী হবেন তিনি। তিনি তার কথা দিয়ে, যুক্তি দিয়ে যাতে জিনিসকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, এই বাগ্মিতা দিয়েই কিন্তু তিনি পররাষ্ট্রকে থামিয়ে রাখতে পারেন, নিজের মতকে প্রতিষ্ঠা করতে পারেন। এইখানে তার বাগ্মিতা অনেক বড় গুণ একটি। এবং অতীত বিষয়ে তার স্মরণ, যে কথাটা একটু আগে বলেছি, পুরনো ঘটনা তিনি ভুলে যাবেন না। আর ও আগামীতে কি ঘটতে চলেছে সেই সম্পর্কে তার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, এবং নিজেকে সমস্ত রকম খারাপ জিনিস থেকে গুটিয়ে নেবার, সহজে সরিয়ে নেবার একটা প্রবণতা তার মধ্যে থাকতে হবে। একটা কাজ করছেন, দেখলেন এই কাজটা সঠিক হচ্ছে না, দ্রুত তিনি সেখান থেকে নিজেকে আত্মসম্বরণ করবেন, খারাপ জায়গা থেকে সরিয়ে নেওয়া, অকার্য থেকে নিজেকে গুটিয়ে আনা। তিনি রক্ষক হিসেবে সেনা মাধ্যমে, সৈন্যবাহিনীর মাধ্যমে তিনি শাসন করবেন, শাসন পরিচালনা করবেন, যুদ্ধ করবেন। অর্থাৎ সৈন্য পরিচালনার
নিপুণতা, দক্ষতা তার থাকতে হবে। শত্রুর সাথে সন্ধি করবার অভিজ্ঞতা তার থাকতে হবে, এটা সবচাইতে বড় গুণ। তার নয় এবং অপনয় যেমন থাকবে, তেমনি তিনি সন্ধি করবার সময়ও বুঝবেন এবং কিভাবে, কোথায়, কার সাথে কিভাবে সন্ধি করতে হবে সেই বিষয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। তিনি শত্রুর দোষটিকে সহজভাবে যেন নির্ধারণ করতে পারেন এবং প্রয়োজনে খুব খারাপ কথাও তিনি কিন্তু স্মিত হাস্যে উচ্চারণ করবেন। অর্থাৎ যা অন্যের প্রতি শল্য বিদারক একটা কঠিন সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, সেই কঠিন সিদ্ধান্তটাও তিনি খুব সহজভাবে এমনভাবে নেবেন যাতে অন্যদিকে কোনো বিপরীত প্রতিক্রিয়া তৈরি না হয়ে যায়। এই বিশেষ গুণগুলির কথা কিন্তু বলা হয়েছে মহারাজ দশরথকে উল্লেখ। অর্থাৎ এই গুণগুলি কেবল যে মহারাজ দশরথের নয়, এই গুণগুলো ছিল এই ইক্ষ্বাকু বংশের সমস্ত রাজাদের গুণ। এই হচ্ছে রাজগুণ। এবং এইগুলো, এই সমস্ত গুণগুলোকে অর্থাৎ তাকে আনিক্ষিকী ত্রয়ী বার্তা দণ্ডনীতি ভালো করে শিক্ষা করতে হবে। আর শিক্ষা করতে হবে তাকে ইতিহাস অর্থাৎ ইতিবৃত্ত, তার সাম্রাজ্যের পুরনো এবং বর্তমান। এই জিনিসগুলো রপ্তক যিনি করতে পারেন এবং এই বিনয় শিক্ষার মধ্যে দিয়েই তিনি হয়ে উঠবেন জিতেন্দ্রীয়। এইখানে রাজার গুণ বলা হয়। শুধু এই গুণ দিয়েই কিন্তু একজন রাজা পরাক্রমী হতে পারেন না, তার প্রয়োজন আরো দুটি বিশেষ সহায়। সেই যে দুটি বিশেষ সহায়, সেই এই ধরনের সহায়গুলোকে একসঙ্গে বলা হয়েছে। রাজার একজন যে রাজা হবেন, সেই রাজার এই যে বিশেষ গুণগুলোর কথা বলা হচ্ছে, যা থাকবে, এইগুলো হচ্ছে রাজার বিভিন্ন অঙ্গ। এই সপ্তাঙ্গের দুটি হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ, যা একজন পরাক্রান্ত রাজার অতি অবশ্যই থাকতে হবে। দেখুন রামায়ণ কিভাবে একজন রাজার গুণের কথা প্রথমে তুলে ধরে এবার তার প্রধান সহায়ক দুটি বিশেষ বিষয়ের কথা তুলে ধরছে। তার প্রথমটি হচ্ছে তার দুর্গ, অর্থাৎ তিনি যেখানে অবস্থান করবেন সেই দুর্গের কথা এখানে বল। অর্থাৎ এই দুর্গ বলতে গিয়ে তিনি বলছেন এখানে তার নগরী বা অযোধ্যার কথা। আমরা দুর্গ কেন বলছি অযোধ্যার কথা বলতে? কারণ এখানে খুব পরিষ্কার করে বলা আছে এইটি হচ্ছে মহাশালাবৃতা দুর্গা উদ্যান বনশোভিতা। বলছে এই যে অযোধ্যা নগরী, তার মধ্যে বিস্তীর্ণ বর্ণনা আছে, সুন্দর সুন্দর রাস্তা, অপূর্ব হর্ম, সাততারা, সেখানে অট্টালিকা, সুন্দর সুন্দর উদ্যান ইত্যাদি ইত্যাদি অনেক সুন্দর সুন্দর বর্ণনা আছে, দীর্ঘ অনেক শ্লোক ধরে। আমরা তার মধ্যে বিশদভাবে যাচ্ছি না। সেখানে যেটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হচ্ছে, বলছে এটা হচ্ছে দুর্গা। দুর্গা থেকে দুর্গ শব্দ এসছে, অর্থাৎ এইটি হচ্ছে দুষ্প্রবেশ্য। দুর্গা এখানে অর্থ শব্দ হচ্ছে দুষ্প্রবেশ্য। সহজে কেউ এই অযোধ্যা নগরীর ভেতরে ঢুকতে পারে না। সেইটাই দেখুন কি এই এত কিছু বলে, এত সৌন্দর্য, তার বিস্তৃতি, কত নগর, কে কি, কত হস্তি অশ্ব, কত সেখানে পার্ক ইত্যাদি ইত্যাদি আছে, সেখানকার সেচ ব্যবস্থা, অন্যান্য বহু কথা এখানে বলেছেন। বলে এবার সবচেয়ে
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি শ্লোকটি এখানে বলছেন, দুর্গ গম্ভীর পরিখা নানায়ুধ সমন্বিতা কপাট তরণবতী উপেতা ধন্যভি সদা। এইটি হচ্ছে সবচেয়ে, এইটি হচ্ছে একটি দুর্গ নগরী। অযোধ্যা হচ্ছে একটি দুর্গ নগরী। অযোধ্য কি করে অযোধ্য হয়ে গেল না, এটি একটি দুর্গ নগরী এবং তার চতুর্দিকে এত গভীর পরীক্ষা, সেই পরীক্ষা সন্তরণ করে হোক বা অন্য উপায়ে হোক কিছুতেই পার হয়ে আসা যায় না। কেন আসা যায় না তার কথাও বলা হচ্ছে যে চতুর্দিকে তীরন্দাজি প্রহারা সেখানে রয়েছে এবং সুবিশাল সেখানে প্রাচীর রয়েছে সেই পরীক্ষার ধারে। অর্থাৎ অযোধ্যা হচ্ছে একটি সমৃদ্ধ দুর্গ নগরী। দুর্গ শব্দটি এখানে বলতে আমরা যা বুঝতে পাচ্ছি, এটি হচ্ছে এই সময়ের থেকে আমরা দেখছি, অতি প্রাচীন সময় থেকে আমরা দেখছি এই দুর্গ মধ্যে কেবল শুধু একটা ফোর্ট বোঝাচ্ছে না, তার ভিতরে একটা সমৃদ্ধ নগর পরিকল্পনার একটা কথা আছে এবং এই জন্যে একে বলা হয় পুর। অযোধ্যা নগরী বা অযোধ্যা পুরী এই শব্দটি বলা হয়েছে। এটি হচ্ছে রাজার একটি অঙ্গস্বরূপ। এই পুর, এই দুর্গ রচনা, নগর নির্মাণের সাথে তার একটা সম্বন্ধ আছে বলে এখানে এই শব্দটিকে দুর্গ বা পুর বা পুরী এই শব্দগুলি অযোধ্যার সাথে যুক্ত হয়ে আছে পরপর শ্লোকের মধ্যে। অর্থাৎ এখানে দেখুন, এই যে প্রত্যেক রাজার কি কি গুণ থাকতে হবে সেই যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার রাজধানীটিও যদি এই ধরনের না হয় তাহলে তার পক্ষে একেবারে পরাক্রমী শক্তিমান রাজা হয়ে ওঠাও সম্ভব না। সেই অযোধ্যা পুরীর কথাই বলছে। অর্থাৎ এর হচ্ছে রাষ্ট্রের সুরক্ষা, সমগ্র কোশল রাজ্যের সুরক্ষা এই অযোধ্যা নগরীর এই দুর্গপুরীর সাথে সম্বন্ধিত। অর্থাৎ প্রয়োজনটা হচ্ছে সামরিক প্রয়োজন। একটা সুরক্ষিত দুর্গের মধ্যে রাজা বাস করলে রাজা তার চেয়েও বেশি বলবান শত্রুকে নাশ করতে পারেন এবং নিজের তথা রাষ্ট্রের সুরক্ষা তিনি খুব ভালোভাবে করতে পারেন। এটাই হচ্ছে প্রাচীনদের ধারণা। তো এইখানে আমরা দেখছি যে দুর্গর মধ্যে যে রাজকোষের থেকেও একটা দুর্গকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। অর্থাৎ রাজকোষ নয়, দুর্গ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে আসছে রাজকোষ। অর্থাৎ রাজকোষ এবং সৈন্য সামন্ত নির্ভর করে একটা সমৃদ্ধ শক্তিশালী সুরক্ষিত দুর্গের ওপর। দুর্গের ওপরই এই বাকি দুটি রাজকোষ এবং সৈন্য সামন্তের শক্তি নির্ভর করে। নিজেকে গোপন রেখে একজন পরাক্রমী রাজা শত্রুর উপর তীক্ষ্ণভাবে নজর রাখতে পারেন ওই দুর্গের মধ্যে অবস্থান করে। এবং শুধুমাত্র তা নয়, রাজদ্রোহী মানুষ, তার রাষ্ট্রের রাজদ্রোহীদেরকে শাস্তি দেওয়া হোক, সেনাদের উপরে নিয়ন্ত্রণই হোক, মিত্র রাজবর্গের সাথে যোগাযোগ করা হোক, শত্রু শক্তিকে প্রতিহত করা হোক, এই বিভিন্ন কাজ একজন পরাক্রমী রাজা করতে পারেন একটি সুরক্ষিত দুর্গের মধ্যে অবস্থান করে। দুর্গ যদি সুরক্ষিত না থাকে তবে রাজকোষ হাতছাড়া হয়ে যেতে পারে। এটি বিশেষ গুরুত্বপূর্ণ। মনু এই কথাই বলছেন। সেই জন্য আমরা দেখছি অযোধ্যা কথা বলতে গিয়েই অযোধ্যার এই সুরক্ষার, কতটা সুরক্ষিত দুর্গ নগরী
তার বর্ণনা ছত্রে ছত্রে করা হয়েছে। বহুবার এটা আমরা দেখেছি যে অপর্যাপ্ত কোষ রয়েছে, প্রচুর রাজার ধন দৌলত, অর্থাৎ কোষ যথেষ্ট শক্তিশালী, রাজার সৈন্য সামন্ত যথেষ্ট, কিন্তু তার একটি সুরক্ষিত দুর্গ না থাকার ফলে সেই রাজা যুদ্ধে পরাজিত হয়েছে। অর্থাৎ দৃঢ় কিংবা উল্টো দিকেও বলা যায়, রাজার যদি অপর্যাপ্ত কোষ না থাকে, রাজার যদি তেমন সৈন্যবল অত বিশালও যদি না থাকে, কিন্তু একজন রাজার যদি সুরক্ষিত নগরী থাকে, দুর্গ থাকে, তাহলে সেই রাজাকে জয় করা অসম্ভব। এইখানেই দুর্গের উপযোগিতা, আর ঠিক এইখানেই এই অযোধ্যা নামের সার্থকতা। বলছে অযোধ্য, এই দুর্গনগরী অযোধ্যা এতটাই সুপরিকল্পিত, নিয়ন্ত্রিত, কঠিন বেষ্টনে আবৃত, পরীক্ষা দ্বারা, প্রাচীর দ্বারা, সৈন্যের দ্বারা, যে এই নগরীকে জয় করা অসাধ্য। শত্রু কোনোদিন অযোধ্যা নগরীর দিকে দৃষ্টি দিতে সম্ভবপর হয়নি কোনো শত্রু। এবং প্রত্যেক ইক্ষ্বাকু বংশীয় রাজারা এতটাই পরাক্রমী ছিলেন, কেবলমাত্র তাদের গুণাবলীর জন্য নয়, তাদের কেবলমাত্র পরাক্রমের জন্য নয়, সেগুলো তো থাকতে হবেই। তাদের মধ্যে সবচাইতে তার গুরুত্বপূর্ণ হচ্ছে এই অযোধ্যা নগরীর, এই দুর্গ নগরীর সুরক্ষিত ব্যবস্থা, তার পরিকল্পনা এবং তার অবস্থা। এখানে বলছেন একটা দুর্গ নগরী কিভাবে থাকবে, 3 পাশে রয়েছে তার পরীক্ষা, এবং সেই পরীক্ষা বেষ্টন করে রয়েছে উঁচু প্রাচীর, যাকে বলা হচ্ছে প্রাকার। এবং সেই প্রাকার এতটা চওড়া যে তার উপর দিয়ে একটি রথ পর্যন্ত ঘুরতে পারে। অর্থাৎ সেই প্রাকারের উপরে উঠে, অযোধ্যা নগরী সেই প্রাকারের উপরে উঠে রাজার সৈন্যরা চতুর্দিকে নজর রাখতে পারতেন। এই যে দুর্গনগরীর কথা এখানে বলছেন, এর মূল উদ্দেশ্য আমরা পাচ্ছি যাজ্ঞবল্ক্য স্মৃতিতে। সেখানে বলা হচ্ছে রাজার কাছে একটা দুর্গের প্রয়োজন সবচাইতে কোথায়? বলা হচ্ছে রাজা নিজে বাঁচার জন্য, তার রাষ্ট্রের প্রত্যেকটি মানুষকে রক্ষা করার জন্য, যারা দুর্গবাসী অর্থাৎ নগরবাসী এবং যারা দুর্গের বাইরের জনপদবাসী, তাদেরকেও রক্ষা করা যায় দুর্গের মধ্যে। কারণ যতক্ষণ পর্যন্ত আক্রমণরত শত্রু দুর্গ জয় করতে না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা সেই রাজা কিংবা সেই রাজ্যকে জয় করতে পারে না। আর দুর্গের মধ্যে, কঠিন দুর্গের মধ্যে অবস্থান করে সুরক্ষিতভাবে রাজা যেভাবে যুদ্ধ পরিচালনা করতে পারেন, শত্রুকে ক্ষয় করতে পারেন, সেইটা কিন্তু অন্য উন্মুক্ত প্রান্তরে সম্ভব হয় না। এইখানে একটি দুর্গ নগরীর প্রয়োজনীয়তা, সেই রাজধানী এতটাই সুরক্ষিত থাকে। এবং কেবলমাত্র নিজেকে বাঁচানো বা রাষ্ট্রবাসীকে বাঁচানো নয়, রাজকোষকেও এইভাবে রাজা রক্ষা করতে পারেন। এই 3টি সুরক্ষাই এখানে হচ্ছে মূল, এবং সেখানে দুর্গ স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠা আবশ্যক। এই স্বয়ং সম্পূর্ণতার মধ্যেই দুর্গের অভ্যন্তরে নগর নির্মাণের পরিকল্পনার কথা চলে আসছে। সেই জন্য অযোধ্যা নগরীর পরিকল্পনা এত চমৎকারভাবে করা হয়েছে। নগরী যত সুন্দর, যত মনোরম, তার চাইতেও বেশি ততটাই সুরক্ষিত। এইটি হচ্ছে ঋগ্বেদে আমরা পুরো শব্দটাকে পাচ্ছি। এই পুরো শব্দটা হচ্ছে ইন্দ্রের সাথে দেখুন যুক্ত।
ইন্দ্রকে বলা হয় পুরন্দর, যিনি বহু শত্রুর পুর বা দুর্গ ধ্বংস করতে পারেন, সেই হিসেবে তাকে বলা হচ্ছে পুরন্দর। কিন্তু নিজের ইন্দ্রের পুরী অমরাবতী এতটাই সুরক্ষিত যে শত্রুরা সহজে সেখানে প্রবেশ করতে পারত না। আর ঠিক এই উপমাটাই দেওয়া হয়েছে অযোধ্যা নগরীর সাথে। এবং আরেকটি বিষয় লক্ষ্য করা, নগর পরিকল্পনার সাথে এরকম একটি পুরো নগরী, দুর্গ নগরী, এই পুরো কথাটা কেবল পুরোবাসী অর্থাৎ একটা সুপরিকল্পিত সুরক্ষিত শহরের মধ্যে যারা বাস করেন তাদেরকে বলা হয় পুরবাসী। এই সব কথাটি সেখান থেকে এসেছে। এই সুরক্ষিত নগর কেন্দ্রটির সঙ্গে একটি সদানীরা নদীর যেন যোগ থাকে, অর্থাৎ জলের উৎস যেন সেখানে থাকে, এবং সেটি একটি বহমান নদী যদি হয় সব থেকে ভালো। যদি নদী না থাকে তাহলে সেখানে একটি সরোবর, অবশ্য দীর্ঘ সরোবর থাকতে হবে, অনেক হ্রদ থাকতে হবে, এবং সবচাইতে ভালো হয় যেন কোনো নদী সঙ্গমে অর্থাৎ সদানীরা নদীর তটে হয়। অযোধ্যা নগরীর কথা দেখুন, বর্ণনার আরম্ভই হয়েছে অযোধ্যা নগরীর কথা বলে। এখানে বলা হচ্ছে নিবিষ্ট সরয়ু তীরে পশু ধান্য ধন ঋদ্ধি নাম। সরয়ু নদীর তীরে সদানীরা, অর্থাৎ এই সদানীরার প্রয়োজন কেবলমাত্র জল আসছে তা নয়, এই নদীর মাধ্যমে চতুর্দিক থেকে উৎপন্ন পণ্যের সংগ্রহ, ক্রয় বিক্রয় করা সম্ভব। এবং এই জলধারার কোল ঘেঁষে নগর যদি নির্মিত হয় তাহলে সমস্ত পণ্যকে সহজে সেখানে যেমন নিয়ে আসা যায়, এই জলের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পণ্য বহন করা যায়, এবং এই জলের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা সুরক্ষিতভাবে করা যায়। অর্থাৎ এতগুলো সুরক্ষিত দিকের কথা লিখেই কিন্তু অযোধ্যা নগরীর কথা বর্ণনা করা হয়েছে। আমরা অযোধ্যা নগরীর কথা এত বিস্তৃতভাবে এই পর্বে এই জন্য বর্ণনা করলাম, তার মুখ্য কারণ একটি, সেটা আমরা বুঝতে পারবো এই আলোচনা থেকে, যে এই ইক্ষ্বাকু বংশীয় রাজারা কেমন গুণবিশিষ্ট, তারা কেমন তা তো আমরা বুঝেছি, এবং সেখানে রাজাদের কি কি গুণ থাকতে হবে সেটাও আমরা জেনেছি। কেবলমাত্র এই গুণ থাকলেই তারা একমাত্র বিজয়ী পরাক্রমী হতে পারেন না, তাদের কম করে আরো দুটি জিনিস থাকতে হবে সহায়ক হিসেবে। একটি সুরক্ষিত সমৃদ্ধ পরিকল্পিত দুর্গনগরী, অপরটি তাদের নিপুণ অমাত্য। আমরা আগামী পর্বে আসবো অমাত্যদের কথা। দশরথের কথা নিয়ে বলতে গিয়ে দেখুন কি পরিকল্পিতভাবে রামায়ণ কথা আরম্ভ হয়েছে। রামায়ণকে এই জন্যই আমরা বলি ইতিহাস। রামায়ণের এই বিশেষ বিশেষ দিকগুলোকে আমরা আপনাদের কাছে তুলে ধরব। সেখানে যেমন ভক্তি আছে, সেখানে যেমন সঙ্গীত আছে, অন্যান্য ঘটনাও আছে, তেমনি সেখানে একজন পরাক্রান্ত রাজার যা যা কিছু উপাদান সেগুলিও কিন্তু চমৎকারভাবে বলা। সুতরাং রামায়ণ একটি রাজশাস্ত্রও বটে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম।